শ্রুতিগল্পের আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদ রচিত মিসির আলী আপনি কোথায় উপন্যাসের তৃতীয় পর্ব। তরিকুল ইসলামের বিরাট সমস্যা হয়েছে। হঠাৎ করে কুকুর ভীতি তাকে কাবু করে ফেলেছে। দোতলা থেকে তিনি নামতে পারছেন না। তার মনে হচ্ছে একতলায় নামলেই 3 দিক থেকে 3 কুকুর এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। দোতলার বারান্দায় দাঁড়িয়েও তিনি স্বস্তি পাচ্ছেন না। কুকুরের খোঁজে এদিক ওদিক দেখছেন। কালো রঙের কিছু দেখলেই তার বুক ধরফর করছে, কপালে ঘাম হচ্ছে। কেন তিনি এত ভয় পাচ্ছেন নিজেও বুঝতে পারছেন না। ভয়টা সময়ের সঙ্গে বাড়ছে। সকাল 10টা। তিনি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছেন, কারণ এখন তার মনে হচ্ছে 3টা কুকুরই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসবে। তারা আজ দিনের মধ্যেই একটা ঘটনা ঘটাবে। তরিকুল ইসলামের ইচ্ছে করছে এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও চলে যেতে, বড় কোনো শহরে যেখানে কুকুরের উৎপাত নেই। তরিকুল ইসলামের দরজায় টোকা পড়ছে। কুকুরের দরজায় টোকা দেবার ক্ষমতা নেই, তারপরেও তিনি ভীত গলায় বললেন, কে? আমি মিসির আলী, দরজা খুলুন। আমি আপনার কুকুর ভীতি সারিয়ে দিচ্ছি। কিভাবে? হিপনোটিক সাজেশন বলে একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে। তরিকুল ইসলাম বললেন, কোনো পদ্ধতিতে কিছু হবে না ভাই সাহেব, তাবিজ কবচ লাগবে। মিসির আলী বললেন, হিপনোটিক পদ্ধতি কাজ না করলে অবশ্যই তাবিজ কবজে যাওয়া হবে। আগে দেখি কাজ করে কি না। দরজা খুলুন। সিঁড়ির গোড়ায় আমি মাজেদকে লাঠি হাতে দাঁড় করিয়ে দিয়েছি। কুকুর সিঁড়ি বেয়ে উঠতে পারবে না, বাড়ি দিয়ে কোমর ভেঙে দেবে। তরিকুল ইসলাম দরজা খুললেন। কাতর গলায় বললেন, কাল সারা রাত জেগেছিলাম, 1 সেকেন্ডের জন্যে চোখের পাতা এক করতে পারি নাই। শেষ রাতে একটু ঝিমুনির মতো এসেছে, তখন স্বপ্নে দেখি 2টা কুকুর আমার 2 পা কামড় দিয়ে ধরে আছে, আর বড়টা ছিঁড়ে ছিঁড়ে আমার পেটের নাড়ি ভুড়ি খাচ্ছে। মিসির আলী বললেন, শান্ত হন তো ভাই, দেখি সমস্যার সমাধান করা যায় কিনা। তরিকুল ইসলাম চিন্তিত ভঙ্গিতে মেঝেতে বসে আছেন। তার 3 ফুট সামনে মিসির আলী। মিসির আলীর হাতে পকেট ঘড়ির চেইনের মাথায় ঘড়ি। তিনি ঘড়িটা পেন্ডুলামের মতো সামান্য দুলাচ্ছেন। তাদের বাঁ দিকের খাটের উপর আয়না বসে আছে। আয়নার চোখে তীব্র কৌতূহল। আয়নার পাশেই তার মা। ঘুমটা টেনে তিনি নিজেকে আড়াল করছেন। মহিলা কিছুটা ভয় পাচ্ছেন। তিনি এক হাতে মেয়েকে শক্ত করে ধরে আছেন। মিসির আলী বললেন, হেডমাস্টার সাহেব। জি। আপনি সারা রাত ঘুমাননি, এখন আপনার ঘুম পাচ্ছে, ঘুমে চোখের পাতা বন্ধ হয়ে আসছে। জি। আপনি কল্পনা করুন নতুন একটা জায়গায় বেড়াতে গেছেন। জায়গাটা ফাঁকা, গাছপালা ছাড়া আর কিচ্ছু নেই। জায়গাটা কি কল্পনায় দেখতে পাচ্ছেন? চোখ বন্ধ করে কল্পনা করুন। তরিকুল ইসলাম চোখ বন্ধ করে গাঢ় স্বরে বললেন, দেখতে পাচ্ছি। জায়গাটা কেমন একটু বলুন তো? সুন্দর, খুব সুন্দর। ফুলের বাগান আছে। ঠান্ডা বাতাস কি বইছে? জি। ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন না? পাচ্ছি। একটা পুরনো কাঠের বাড়ি দেখতে পাচ্ছেন? দোতলা বাড়ি, তাই না? জি। খুঁজে দেখুন দোতলায় ওঠার সিঁড়ি আছে, সিঁড়িটা বের করুন। আচ্ছা। সিঁড়ি খুঁজে বের করে আমাকে বলুন। সিঁড়ি পেয়েছেন? পেয়েছি। এখন সিঁড়ি বেয়ে উঠতে শুরু করুন। একটা ধাপ উঠবেন আর আপনার চোখ গাঢ় হতে থাকবে। 7ম ধাপে উঠে গভীর ঘুমে আপনি তলিয়ে যাবেন। উঠতে শুরু করুন। 1ম ধাপ উঠেছেন? জি, উঠেছি। 2য় ধাপ? ঘুম পাচ্ছে? 3য়? আপনার শরীর ভারী হয়ে গেছে, আপনার পা তুলতেও কষ্ট হচ্ছে। 4র্থ ধাপ?
উঠেছেন? চতুর্থ, পঞ্চম, এখন সপ্তম ধাপ উঠবেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন। আপনি পা দিয়েছেন সপ্তম ধাপে। তরিকুল ইসলাম বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। তার মাথা সামনের দিকে সামান্য ঝুঁকে এসেছে। আয়না অপলক তাকিয়ে আছে। মিসির আলী বললেন, তরিকুল ইসলাম সাহেব। জি। ঘুমাচ্ছেন? জি। আপনার কেমন লাগছে? ভালো। আমি দুবার হাততালি দেব। তালির শব্দে আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনি কুকুর ভয় পাবেন না। কুকুর ভীতি আপনার পুরোপুরি দূর হবে। মিসির আলী দুবার হাততালি দিলেন। তরিকুল ইসলাম চোখ মেললেন, এদিক ওদিক তাকাতে লাগলেন। আয়না বলল, বাবা, কুকুরের ভয়টা কি আছে? তরিকুল ইসলাম বললেন, কুকুরের কিসের ভয়? আয়না বলল, তুমি স্যারের জন্য মাছ কিনতে যাবে না? তরিকুল ইসলাম বললেন, এখনই যাচ্ছি। তিনি উঠে দাঁড়ালেন, স্বাভাবিক ভঙ্গিতে একতলায় নামলেন এবং মাছের সন্ধানে বের হয়ে গেলেন। কুকুর ভীতি এখন তার আর নেই। কদম গাছের নিচে বেতের চেয়ার পাতা হয়েছে। আজ কুয়াশা কম। মিসির আলী ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। তাকে চা দেওয়া হয়েছে। চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মাজেদ অসাধ্য সাধন করেছে। সে মিসির আলীর চুল টেনে দিচ্ছে। খুবই আশ্চর্যের ব্যাপার। মিসির আলীর ভালো লাগছে। ঘুম ঘুম ভাব হচ্ছে। মিসির আলী মাজেদের সঙ্গে গল্প করছেন। মাজেদ মিয়া। জি স্যার। চুলটা না কোথায় শিখেছিস? মাজেদ বলল, লেখাপড়া শিখা লাগে, এইগুলো শিখা লাগে না। কিছু একটা শেখা তো উচিত। লেখাপড়াটা শিখ। আপনি বললে শিখবো, তো এই সমস্যা আছে। কি সমস্যা? বেতন দেওয়া লাগে। মা একবার আমার স্কুলে দিতে চাইল। বাপজান তারে দিল দাবর। দাবর কি? বড় ধমকরে বলে দাবর। দাবর দিয়ে কি বলল? বাপজান বলল, এই বান্দি, স্কুলে যে দিবি পুলার বেতন কে দিব? তোর বাপে দিব? নিজের স্ত্রীকে বান্দি বলা এটা কেমন কথা? মাজেদ বলল, আমার বাপজানের মতো যারা গরিব তারা পরিবারের যদি বান্দি বলে দোষ হয় না। মিসির আলী বললেন, তোর অনেক বুদ্ধি। তোকে পড়াশোনা করতেই হবে। বেতন আমি দিব, ঠিক আছে? যে ঠিক আছে, তয় বাপজানের কাছে টাকা দিয়া দিয়া গেলে বাপজান খরচ কইরা ফেলবো। হেড স্যারের কাছে টাকা দিয়া গেলে ভালো হয়। মিসির আলী বললেন, সবচেয়ে ভালো হয় তুই যদি আমার সঙ্গে ঢাকায় যাস। আমি লেখাপড়া দেখিয়ে দিতে পারবো। যাবি? মাজেদ বলল, একজোড়া স্যান্ডেল কিনা দিলে যাব। শহর বন্দরে খালি পায়ে যাওয়া ঠিক না, এই জন্যে স্যান্ডেল। স্যান্ডেল অবশ্যই কিনে দেব। এখন খেলতে যা, চুল টানতে হবে না। আমি যে আপনার লগে যাইতেছি মারে বলবো? অবশ্যই বলবি। মাকে বলবি, বাবাকে বলবি, তাদের অনুমতি নিতে হবে না? মিসির আলী ডায়েরি পড়ায় মন দিলেন। ডায়েরি আজ দিনের মধ্যেই পড়ে শেষ করতে হবে। আগামীকাল ঢাকায় চলে যাবেন। হাতে সময় নেই। শ্রাবণ মাসের শেষে আমি আয়নাকে নিয়ে এলাম। সে আগ্রহ নিয়ে ঘরবাড়ি দেখল। বিশাল বারান্দা দেখে খুশি হলো। দুপুরে নিজেই রান্না করলো, ডিম ভাজলো, ডাল রাঁধলো। কাজের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রেখেছিলাম, 8-9 বছর বয়স। নাম আঙ্গুর। তার চুল বেঁধে দিল। চুল বাঁধতে বাঁধতে অনেক গল্প করলো। নাম আঙ্গুর। আঙ্গুর কখনো খেয়েছিস? না। আচ্ছা, তোকে খাওয়াবো। তোর স্যারকে বলবো নিয়ে আসতে। বারান্দার টবে আঙ্গুরের চাষও করব। তুই গাছে নিয়মিত পানি দিবি। পারবি না? পারবো। লেখাপড়া জানিস? না। লেখাপড়া শিখতে হবে, মূর্খ হয়ে থাকা যাবে না। তোর স্যারকে বলে তোকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আচ্ছা। গান জানিস? রূপবান পালার গান জানি, গেয়ে শোনা। আঙ্গুর মাথা নিচু করে গান ধরল। ও দাইমা দাইমা গো। আনন্দে আমার চোখে পানি এসে গেল। সুখী পরিবার শুরু হতে যাচ্ছে।
আমি আত্মীয় পরিজন ছাড়া একজন মানুষ, সারা জীবন একা থেকেছি, আর একা থাকতে হবে না। সংসারে শিশু আসবে, সে হাসবে, খেলবে, আমি হাঁটু গেড়ে ঘোড়া হব, সে ঘোড়ার পিঠে চড়বে, আয়না তাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। সন্ধ্যাবেলায় পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। আয়না ঝিম মেরে গেল, কথা বললে তাকায়, জবাব দেয় না। আমি বললাম, তোমার কি শরীর খারাপ করেছে? সে না সূচক মাথা নাড়ালো। রাতে খাবার খেলো না। আমি বললাম, শরীর খারাপ লাগলে শুয়ে পড়ো। আয়না বলল, আমি আলাদা শোব। আলাদা শোবে মানে? আয়না আঙ্গুল উঁচিয়ে গেস্ট রুম দেখিয়ে বলল, ওই ঘরটাই শোব। কেন? আয়না আমার দিকে তাকিয়ে হাসলো, আর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো সে আলাদা ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। সবার প্রাইভেসি আছে, একলা ঘুমালে প্রাইভেসি রক্ষা হয়। স্বামীর সঙ্গে এক বিছানায় ঘুমানো হচ্ছে মধ্যযুগের বর্বরতার মতো। আধুনিক যুগে স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে বাস করবে। স্বামী তার নিজের মতো তার ঘর সাজাবে, স্ত্রী তার রুচির মতো সাজাবে। আমি বললাম, অবশ্যই তুমি আলাদা ঘুমাবে, সেটাই উচিত এবং শোভন। আয়না বলল, থ্যাংক ইউ। তখনও আমি বুঝতে পারিনি যে আয়না আমার চিন্তা করার ক্ষমতা কন্ট্রোল করছে, তার ইচ্ছা মতো ভাবতে আমাকে বাধ্য করছে। আমি আলাদা ঘুমোতে গেলাম। ভালো ঘুম হলো। কড়া ঘুমের ওষুধ খেলে যেমন ঘুম হয় তেমন ঘুম। সকালবেলা আয়না স্বাভাবিক হয়ে গেল, হাসি খুশি। আঙ্গুর মেয়েটাকে নিয়ে অনেকগুলি ফুলের টব কিনে বারান্দায় সাজালো, শতরঞ্জি কিনে আনলো, বারান্দায় বিছিয়ে আসনের মতো করলো। আমাকে বলল, এটা হলো আমার আসন, যখন আমার মন খারাপ থাকবে তখন আসনে বসে থাকবো। আমি বললাম, ভালো তো। সন্ধ্যা হওয়ার পর পর আয়না বারান্দায় বসলো। আমার মনে হলো এটাই তো স্বাভাবিক। এখন তার কাছে যাওয়া হবে খুবই অনুচিত। সবারই নিজের আলাদা কিছু সময় থাকা দরকার। সে বারান্দায় বসে নিজের মনে ভাবছে, ভাবুক না। আমি একা রাতে খাবার খেয়ে ঘুমোতে গেলাম। মরার মতো ঘুমালাম। ঘুম ভাঙলো আয়নার ডাকে। সে চা বানিয়ে এনেছে। আয়না বলল, 10টা বাজে, এখনো ঘুমাচ্ছ? সকালে তোমার ক্লাস নাই? ক্লাস নিলাম। ছাত্র ভর্তি বিষয়ে প্রিন্সিপাল স্যার কিছু দায়িত্ব দিয়েছেন, তার পিছনে সময় দিলাম। ছাত্রদের হোস্টেলে 2 দলে মারামারি হয়েছে। আমি হোস্টেলের অ্যাসিস্ট্যান্ট সুপার। 2 দলকে শান্ত করার প্রক্রিয়ায় বেশ সময় গেল। আমি নানান কর্মকাণ্ডে ব্যস্ত, কিন্তু মন পড়ে আছে বাসায়। সারাক্ষণ আয়নাকে নিয়ে ভাবছি। আমি যে তার হাতের পুতুল হয়ে গেছি, এই বিষয়টা পরিষ্কার। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর, তার নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি, তার হাতেই পুতুলের সুতা। আমার সুতা আয়নার হাতে। সে আমাকে নিয়ে খেলছে, কিন্তু কেন? আমার জন্য তার কখনো ভালোবাসা কাজ করছে বলে মনে হচ্ছে না। সে আছে সম্পূর্ণ তার নিজের ভুবনে। মিসির আলী খাতা বন্ধ করলেন। তরিকুল ইসলাম মাছ নিয়ে ফিরেছেন। হাসি মুখে বললেন, আপনি বিরাট ভাগ্যবান মানুষ। আপনার কপালের কারণে এত বড় কই মাছ পেয়েছি। দেখেন মাছ, দেখেন, ছবি তুলে রাখার মতো মাছ। মিসির আলী চোখে মুখে আগ্রহ ফুটিয়ে মাছ দেখলেন। এই সাইজের কই কখনো দেখেছেন? না। পেটের আশে লাল চকচকে ভাব দেখেছেন? জি, এটা হলো রানী কইয়ের লক্ষণ। মিসির আলী বললেন, কই মাছের রাজা রানী আছে? অবশ্যই আছে। আজ হলো কই দিবস। কই মাছের ভাজা খাবেন, মটরশুঁটি দিয়ে ঝোল খাবেন। আরেকটা আইটেম হলো কই মাছের ভর্তা। কই মাছের ভর্তাও হয়? তরিকুল ইসলাম আনন্দিত গলায় বললেন, আপনারা যারা শহরবাসী তাদের ধারণা শুধু টাকি মাছের ভর্তা হয়। কই মাছেরও ভর্তা হয়। কই ভর্তার পাশে অন্য ভর্তা দাঁড়াতেই পারবে না।
আজকের প্রতিটা আইটেম আমি রান্না করব। আপনি রাখতেও পারেন। তরিকুল ইসলাম বললেন, ভালো কোনো মাছ পেয়ে গেলে অন্যের হাতে ছাড়তে ইচ্ছে করে না। রান্না শিখেছেন কোথায়? মার কাছে শিখেছি। মা রান্না করতেন, আমি পাশে বসে থাকতাম। আজ আমি রান্না করব, আপনি পাশে বসে থাকবেন। রান্না দেখার মধ্যেও আনন্দ আছে। মিসির আলী অবাক হয়ে লক্ষ্য করলেন, রান্না দেখে তিনি আনন্দ পাচ্ছেন। রান্না বিষয়টাতে যে এত ধরনের জটিলতা আছে তা তিনি আগে লক্ষ্য করেননি। আগুনের আঁচ বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, পাতিলের উপর কখনো ঢাকনা দেওয়া হচ্ছে, কখনো বা সরিয়ে ফেলা হচ্ছে। তরিকুল ইসলাম বললেন, আজ খাওয়া শুরু হবে উচ্ছে ভাজি দিয়ে। ভয়ঙ্কর তিতা। তিতা দিয়ে শুরু করলে কি হয় জানেন? কি হয়? প্রথমেই শরীরের সিস্টেমে ধাক্কা লাগে। শরীর সেই ধাক্কা খেয়ে অন্য খাবারগুলির জন্য তৈরি হয়। বাকি খাবারগুলি তখন অসাধারণ লাগে। রান্না চলেছে আর চলছে তরিকুল ইসলাম সাহেবের মুখ। তিনি কথার রেলগাড়ি চালিয়েছেন। সব কথাই খাদ্য সম্পর্কিত। মিসির আলী সাহেব, রিটা মাছ খেয়েছেন? খেয়েছি মনে হয়, নামে মনে করতে পারছি না। রিটা এমন মাছ যে একবার খেলে ভুলবেন না। রিটা সম্পর্কে কবিতাই আছে, রিটা হাড়ের গোস্তে মিঠা। মিসির আলী বললেন, একবার খেয়ে দেখতে হয়। তরিকুল ইসলাম বললেন, ঢাকা শহরে এই মাছ পাবেন ঠিকই, সবই মরা, বরফ দেওয়া। রিটা মাছ জীবন্ত অবস্থায় কিনতে হয়। কাটার 10 মিনিটের মাথায় রান্না করতে হয়। 10 মিনিট পরে রান্না করবেন, মাছ লাগবে বালির মতো। তাই নাকি? অবশ্যই। মহাশোল খেয়েছেন? আমরা বলি মাশুল। পাহাড়ি নদীর মাছ, অনেকটা রুই মাছের মতো, তবে মুখটা রুই মাছের চেয়ে লম্বা। হঠাৎ হঠাৎ পাওয়া যায়। মাশুল মাছ নিয়ে কোনো ছড়া কি আছে? অবশ্যই আছে। মাশুল মাছ আইসে, জমি বেচা খাইছে। এই মাছ রান্না হলে শ্বশুর জামাইকে না দিয়ে নিজে খায়। খাওয়া দাওয়া মিসির আলীর কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না। তরিকুল ইসলামের পাল্লায় পড়ে তাও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো। কই মাছ তিনি বেশ আরাম করেই খেলেন। দিনের বেলা ঘুমানোর অভ্যাসও ছিল না। আজ খাওয়া দাওয়ার পর লেপ গায়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সন্ধ্যায়। চোখ মেলেই দেখেন চায়ের কাপ হাতে আয়না দাঁড়িয়ে। আয়না বলল, এই নিয়ে আপনার কাছে 3 বার এসেছি। আপনি ঘুমোচ্ছিলেন দেখে জাগায়নি। বিছানায় বসে চা খাবেন না বারান্দায় বসবেন? মিসির আলী বললেন, বিছানাতেই বসি, তুমিও চেয়ার টেনে বসো। আমার ধারণা তুমি কিছু বলতে চাও। সেটা কি? হিপনোটিক সাজেশনের বিষয়টা জানতে চাই। এত সহজে একজনকে ঘুম পাড়ানো যায় আমি জানতাম না। মিসির আলী বললেন, মানুষের ব্রেইন অদ্ভুত কোনো কারণে এমনভাবে তৈরি যে অন্যের কথায় প্রবলভাবে প্রভাবিত হয়। কারো সামনে চোখ বন্ধ করা মানে তার আয়ত্তে চলে যাওয়া। কেন এরকম? মিসির আলী বললেন, আমি পুরোপুরি জানি না, তবে এর ডিপ রুটেড কারণ থাকতে পারে। শুরুতে মানব গোষ্ঠী ভয়ঙ্কর বিপদে থাকতো। তাদেরকে দলপতির সব কথা শুনতে হতো। দলপতির নির্দেশ না মানার অর্থ হচ্ছে মৃত্যু, বিশেষ করে রাতে, যখন চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের জিন সেইভাবেই তৈরি। আমরা অতি সুসভ্য প্রাণী, কিন্তু আমাদের একটা অংশ প্রাচীন পৃথিবীর। আয়না বলল, আপনি যখন কাউকে সাজেশন দিচ্ছেন তখন সে আপনাকে লিডার মানছে, যা করতে বলছেন তাই সে করছে। অনেকটা সেরকম। আমাকে হিপনোটাইজ করতে পারবেন? চেষ্টা করে দেখতে পারি। আমি কি আপনাকে হিপনোটাইজ করতে পারবো আপনি যেভাবে করেছেন সেভাবে? মিসির আলী বললেন, পারবে, কারণ আমি তোমাকে সাহায্য করব। প্রাণে প্রাণে নিজেকে আড়াল রাখার চেষ্টা করব। তাছাড়া প্রকৃতি প্রদত্ত এই ক্ষমতা তোমার ভালোভাবেই আছে। তোমার স্বামীকে তুমি তোমার ছবি আয়নায় দেখিয়েছ, হিপনোটাইজ করেই দেখিয়েছ। কেন বলছেন? প্রথমে তুমি তোমার স্বামীকে টেলিফোন করলে। অনেকদিন তোমার সঙ্গে তার যোগাযোগ নেই। সে তোমার কণ্ঠস্বর শুনেই মন্ত্রমুগ্ধ। তখন তাকে বললে আয়না দেখতে। সে সাজেশন পেয়ে গেল। তার প্রবল তৃষ্ণা হলো আয়নায় তোমাকে দেখার। দেখতে পেল। আয়নায় মানুষ নিজের ছবি দেখে, সে কিন্তু নিজের ছবি দেখেনি। এর অর্থ একটাই,
আয়নার পুরো ব্যাপারটাই তার কল্পনা। আয়না বলল, স্যার, আরেক কাপ চা কি আপনাকে দেব? মিসির আলি বললেন, আর চা খাবো না। আয়না বলল, আগামীকাল চলে যাচ্ছেন? হ্যাঁ। আয়না মাথা নিচু করে হাসল। মিসির আলি বললেন, হাসছো কেন? আয়না বলল, আগামীকাল আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আয়না বলল, ঘুম ভাঙার পর আপনার মনে হবে কি দরকার ঢাকা যাওয়ার, আরো কয়েকটা দিন থাকি। ঢাকায় আমার তেমন জরুরি কাজও তো নেই। এখানে 2 দিন থাকবেন বলে এসেছিলেন। স্যার, 7 দিন পার হয়েছে। এতদিন পার হয়েছে আপনি নিজেও কিন্তু জানেন না। মিসির আলি অবাক হয়ে বললেন, 7 দিন পার হয়েছে? কি বলো তুমি? আয়না বলল, জি স্যার, 7 দিন। আমি আপনাকে আটকে রেখেছি। আমি যখন আপনাকে যেতে দেব তখন যেতে পারবেন, তার আগে না। মিসির আলি বললেন, তোমার ধারণা তোমার অনেক ক্ষমতা? আয়না শান্ত গলায় বলল, স্যার, আমার অনেক ক্ষমতা। আমি নিজে না বললে আমার বিষয়ে আপনি কিছুই জানতে পারবেন না। আপনার ছাত্র কিচ্ছু বুঝতে পারেনি। আপনি শুধু শুধুই তার খাতা পড়ছেন। পড়া বন্ধ করতে বলছো? না। আমাকে যেতে দিচ্ছ না কেন? আয়না বলল, মনে হয় আমি আপনার প্রেমে পড়েছি। হতভম্ব মিসির আলি বললেন, কি বলছো তুমি? আয়না বলল, প্রেমে পড়া অতি তুচ্ছ এবং হাস্যকর একটা জৈবিক বিষয়। এখানে আধ্যাত্মিকতার কিচ্ছু নেই। আমি আপনার ছাত্রের স্ত্রী নই। আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার প্রেমে পড়তে সমস্যা কি? আমি আপনার সঙ্গে ঢাকা যাব। মাজেদ একা কেন যাবে? মিসির আলি তাকিয়ে আছেন। তার বুক ধরফর করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ছে। কি বলছে এই মেয়ে? আয়না বলল, স্যার, আপনি এত নার্ভাস হয়ে গেছেন কেন? আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি। আপনি লজিক বুঝেন, কত কিছু বুঝেন, ঠাট্টা বুঝেন না? আশ্চর্য তো। বিড়ালের ম্যাও ম্যাও শব্দ আসছে। মিসির আলি বারান্দায় এসে অদ্ভুত এক দৃশ্য দেখলেন। মাজেদের কোলে মিশমিশে কালো এক বিড়াল। হেডমাস্টার সাহেব বিড়ালটার পা চেপে ধরে আছেন। বিড়াল উদ্ধার পাওয়ার প্রাণপণ চেষ্টা করছে, মাঝে মাঝে কামড়াতেও যাচ্ছে। মিসির আলি বললেন, কি ব্যাপার? তরিকুল ইসলাম বললেন, গলায় কই মাছের কাঁটা ফুটেছে। কই মাছের কাঁটা বড়শির মতো, একবার ফুটলে ছাড়ন নাই। এই কারণেই বিড়ালের পা ধরে বসে আছি। বিড়ালের পা ধরলে গলার কাটা যাবে? তরিকুল ইসলাম বললেন, অবশ্যই যাবে। গলার কাটা দূর করার এটাই একমাত্র ওষুধ। প্রতিটা পা একবার করে ধরতে হয়। 3টা পা ধরেছি, একটা বাকি আছে। ওইটা ধরা মাত্র কাটা চলে যাবে। তরিকুল ইসলাম 4র্থ পা ধরলেন। বিড়াল তাকে কামড়াতে গেল। তিনি পা ছেড়ে দিয়ে বললেন, কাটা নাই, বিদায়। মিসির আলি ছাত্রের ডায়েরি নিয়ে বসেছেন। অল্প কিছু পাতা বাকি। এই পাতাগুলিতে হঠাৎ হঠাৎ কিছু অসংলগ্ন বাক্য ঢুকে পড়েছে। যেমন তারকা চিহ্ন দিয়ে লেখা, পাচ্ছি না কেন। রুলার রুলার, লবণ নাই। 5টা পুরো পাতা আছে উল্টো করে লেখা, শুধুমাত্র আয়নার সামনে ধরলেই পড়া যায়। ডাইলেক্সিয়া নামক ব্যাধির রোগীরা এইভাবে লেখে। তার কি ডাইলেক্সিয়া আছে? মিসির আলি উল্টো করে লেখা অংশটা আগে পড়লেন। তার আয়না প্রয়োজন হলো না। পড়তে কিছু বেশি সময় লাগলো। তার ছাত্র ফারুক লিখেছে, এই অংশে আমি কিছু অদ্ভুত কথা লিখব। কথাগুলি সাধারণ ব্যাখ্যার বাইরে। সরকারি ছুটির দিন। আমি কলেজে যাইনি। কান্নার শব্দ শুনে উঠে গেলাম। আঙ্গুর কাঁদছে। আমার কাজের মেয়ে আঙ্গুর খুব ভয় পেয়েছে। সে বসার ঘরে পর্দার আড়ালে লুকিয়ে কাঁদছিল। আমি তাকে পর্দার আড়াল থেকে বের করলাম। বললাম, কি হয়েছে? সে বলল, ভয় পাইছি। কখন ভয় পেয়েছিস? সকালে। দিন দুপুরে কিসের ভয়? কি দেখে ভয় পেয়েছিস? মেয়েটা কিচ্ছু বলে না, শুধু কাঁদে আর এদিক ওদিক তাকায়। বড় বড় করে নিঃশ্বাস নেয়। কাঁদতে কাঁদতে তার হেঁচকির মতো উঠে গেল। হিস্টেরিয়াগ্রস্ত অবস্থা। মেয়েটির একটিই কথা, সে এই বাড়িতে থাকবে না, এক্ষুনি চলে যাবে। তার ভয় পাওয়া বিষয় নিয়ে যে আয়নার সঙ্গে আলাপ করব সেই উপায় নেই।
আয়নার নতুন অভ্যাস হয়েছে নদীর পাড়ে যাওয়া। সে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আমাদের কলেজের পাশেই নদী, নাম বড় গাং। আয়না খুঁজে খুঁজে নদীর পাড়ে একটা ছাতিম গাছ বের করেছে। সে গাছের গুড়িতে বসে থাকে। তাকে নিয়ে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কান ঘুষাও আছে, যেমন তার মাথার ঠিক নেই, সে নিজে নিজে হাত নেড়ে কথা বলে, হাসে। আমি আঙ্গুরকে শান্ত করার অনেক চেষ্টা করলাম, লাভ হলো না। আমি বললাম, আয়না ফিরুক, তারপর তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসবো। আঙ্গুর তাতেও রাজি না, তাকে এখনই দিয়ে আসতে হবে। সে আর এক মুহূর্তের জন্য থাকবে না, থাকলে নাকি সে মরে যাবে। বাধ্য হয়েই আমি তাকে নিয়ে রওনা হলাম। তার বাবা মা শহরের এক বস্তিতে থাকে। রিকশায় যেতে 15-20 মিনিট লাগে। রিকশায় উঠে আঙ্গুর স্বাভাবিক হয়ে গেল। আমাকে ভয় পাওয়ার ঘটনা নিচু গলায় বলল। সে ঘর ঝাড় দিচ্ছিল। তার আপামনি আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে দেখে আপামনির হাত থেকে চিরুনি পড়ে গেছে আর আপামনি আয়নাটার ভেতর ঢুকে গেছে। আমি তার কথার কোনো গুরুত্ব দিলাম না। কি দেখতে কি দেখেছে? মানুষ আয়নার ভেতর ঢুকে যাবে কিভাবে? সে যদি বলতো আপামনি হঠাৎ শূন্যে মিলিয়ে গেছে, তাও একটা কথা হতো। মানুষের চোখে ব্লাইন্ড স্পট বলে একটা ব্যাপার আছে। হঠাৎ কোনো বস্তু ব্লাইন্ড স্পটে পড়ে গেলে তা দেখা যায় না। ফেরাউনের কিছু জাদুকর ব্লাইন্ড স্পটের বিষয়টা জানতেন। তার সাহায্যে তারা জীবন্ত বস্তু অদৃশ্য করার খেলা দেখাতেন। আমি আয়নাকে কিছু বললাম না। আঙ্গুর তার বাবা মাকে দেখার জন্য হঠাৎ খুব ব্যস্ত হয়ে পড়েছে বলে কয়েকদিনের জন্য তাকে বাবা মার কাছে রেখে এসেছি, এইটুকুই বললাম। আয়না বলল, তাড়াতাড়ি নিয়ে এসো, মেয়েটাকে ছাড়া বাসাটা খালি খালি লাগছে। আমি বললাম, আচ্ছা। আয়না বলল, মেয়েটাকে আমার খুব পছন্দ, তাকে পালক নিলে কেমন হয়? আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে। আমি বললাম, মেয়েটাকে পালক নিতে হবে কেন? আমাদের নিজেদের ছেলে মেয়ে হবে, তারা বাবা মা ডাকবে। আয়না বলল, আমাদের ছেলে মেয়ে হবে না। আমি বললাম, কেন হবে না? আয়না তার জবাব না দিয়ে আমার সামনে থেকে উঠে বারান্দায় চলে গেল। তার পছন্দের জায়গায় গিয়ে বসলো। তার বারান্দায় বসার অর্থ 1-2 ঘন্টা সে ঝিম ধরে থাকবে, হাত নাড়বে, বিড়বিড় করবে। ছোট মেয়েটার অনুপস্থিতি যে আমাদের জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনলো তা না। সবকিছু আগের মতো চলতে লাগলো। আয়না গুছিয়ে সংসার করে। সে যে কাজ করছে, বাসন ধুচ্ছে, কাপড় ধুচ্ছে কিংবা রান্না করছে, তা বুঝাই যায়। তার সব কাজকর্ম নিঃশব্দ। আমি একটা ঠিকা বুয়া রাখতে চেয়েছিলাম, সে রাজি হলো না। সে বলল, ওদের গা থেকে আমি নোংরা গন্ধ পাই, আমার শরীর ঘিন ঘিন করে, গন্ধ বিষয়ে আমার সমস্যা আছে। আয়নার এই কথা খুবই সত্য। মাছের গন্ধ সে সহ্যই করতে পারে না। আমাদের বাসায় মাছ রান্না হয় না। পাশের ফ্ল্যাটের মাছ রান্নাও সে নিতে পারে না। সারাক্ষণ নাকে রুমাল চাপা দিয়ে রাখে কিংবা নদীর পাড়ে ছাতিম গাছের নিচে বসে থাকে। আয়নার সঙ্গে আমার কথাবার্তাও তেমন হয় না। আমি প্রশ্ন করলে জবাব দেয়, তাও সব সময় না। মাঝে মাঝে অদ্ভুত কথা বলে, আমাকে চমকে দেয়। যেমন একদিন বলল, ফ্ল্যাট 3B-তে একটা কালো লম্বা ছেলে থাকে, দেখেছো? গোফ আছে, সবসময় মাথা নিচু করে হাঁটে, খুব সিগারেট খায়। আমি বললাম, দেখেছি। তাকে চেনো? চিনি, ওর নাম মুকসেদ, বাংলার প্রফেসর জালাল সাহেবের শালা, চাকরির খোঁজে এসেছে। আয়না বলল, ও একটা খুনি, 5টা খুন করেছে। আমি চমকে উঠে বললাম, কি বলো তুমি? আয়না বলল, মানুষ কারণে খুন করে, টাকা পয়সার জন্য করে, শত্রুতার জন্য করে, আর এই লোকটা কারণ ছাড়া খুন করে। আমি বললাম, মন গড়া কথা কখনো বলবে না। মুকসেদের মতো শান্ত, নরম এবং ভদ্র ছেলে আমি কখনোই দেখিনি। আয়না বলল, সে পুলিশের হাতে ধরা পড়বে, পুলিশ তাকে খুঁজছে। আমি বললাম, টেলিপ্যাথির মাধ্যমে সব জেনে ফেলেছো নাকি স্বপ্নে জেনেছো? আয়না বলল, কিভাবে জেনেছি আমি জানি না, তবে জেনেছি প্রফেসর সাহেব ওই খুনিটার দুলাভাই না। তিনি সব জেনে শুনে খুনিটাকে আশ্রয় দিয়েছেন। খুনিটার নাম মুকসেদ না, তার নাম কামাল। যাদের খুন করেছে তাদের নাম কি? মেয়েটার নাম বলতে পারি, তার নাম শিউলি। মেয়েটাকে প্রথম সে পাট খেতে নিয়ে গিয়ে রেপ করেছে, তারপর খুন করেছে। আমি তাকিয়ে আছি।
আয়নার উদ্ভট কথাবার্তার কোনো অর্থ করতে পারছি না। এটা কি প্যারানয়া? আয়না বলল, তুমি কি থানার ওসি সাহেবকে বলবে যে কামাল এখানে লুকিয়ে আছে? আমি বললাম, উদ্ভট কথাবার্তা বলবে না। কোনো কারণ ছাড়া আমি ওসি সাহেবকে বলবো যে আমাদের পাশের ফ্ল্যাটে একজন খুনি খাপটি মেরে আছে? আয়না ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, থাক, বলতে হবে না। যা হওয়ার আপনাতেই হবে। কয়েকদিন আগে কিংবা পরে খুনিটার ফাঁসি হবে। মজার ব্যাপার হচ্ছে, ফাঁসির দড়িতে ঝুলেও সে কিন্তু মরবে না। দীর্ঘ সময় ঝুলন্ত অবস্থায় বেঁচে থাকবে এবং চোখের সামনে ভয়ঙ্কর সব দৃশ্য দেখবে। তার কাছে মনে হবে সে অনন্তকাল এইসব দৃশ্য দেখছে। আমি বললাম, তুমি তার ভবিষ্যৎ চোখের সামনে দেখে ফেলেছ? আয়না হাসলো, আর কিছু বলল না। আয়নার সঙ্গে খুনি মুকসেদ বিষয়ে কথাবার্তা বলার দ্বিতীয় দিনে পুলিশ এসে মুকসেদ এবং প্রফেসর জালাল সাহেবকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আমি প্রিন্সিপাল সাহেব এবং 4 জন শিক্ষককে নিয়ে থানায় ছুটে গেলাম। জালাল সাহেবকে অ্যারেস্ট করেছে একজন সিনিয়র শিক্ষক। ওসি সাহেব বললেন, এই ভয়ঙ্কর খুনি এখানে লুকিয়ে আছে আমরা জানতাম না। কিভাবে টের পেলাম সেই ইতিহাস আপনাদের বলতেই হবে। জগতে কত রহস্য যে আছে। ঘটনা হয়েছে কি, শরীরটা খারাপ লাগছিল। আমি থানা থেকে দুপুরবেলা বাসায় গেলাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ স্বপ্নে দেখি অতি অপরূপা এক মেয়ে আমাকে বলছে, ওসি সাহেব ঘুম থেকে উঠুন, ভয়ঙ্কর খুনি কামাল কোথায় আছে আমি জানি, এই হলো ঠিকানা। সে ঠিকানা বলল, একবার না কয়েকবার। আমার ঘুম ভাঙলো। ইউনিফর্ম পরলাম, আর্মড পুলিশ নিয়ে ফ্ল্যাট ঘেরাও করলাম। হারামজাদাটাকে পেয়ে গেলাম। আমার স্ত্রী যে অস্বাভাবিক ক্ষমতা নিয়ে এসেছে এই বিষয়ে আমার কোনো সন্দেহ কখনোই ছিল না। ক্ষমতার ব্যাপ্তিটা কতটুকু তা ধরতে পারছিলাম না। প্যারানর্মাল জগতের সাইকিক ক্ষমতা সম্পন্ন অনেক মানুষের উদাহরণ আছে, ডকুমেন্টেড সব ঘটনা। রাশিয়ার এস বেলায়েভ নামের একজন শৌখিন চিত্রকর পদার্থবিদদের সামনে 3 মিনিট লেভিটেশনে ছিলেন। মেঝে থেকে 1 ফুট উঁচুতে ভেসে মাধ্যাকর্ষণ শক্তিকে কাঁচকলা দেখিয়েছেন। সায়েন্টিস্টরা কিছুতেই ধরতে পারেননি। ইসরায়েলের ইউরি গেলার চোখের দৃষ্টিতে চামচ বাঁকা করতে পারতেন। ম্যাজিশিয়ানরা দাবি করেন এখানে কিছু ম্যাজিকের কৌশল আছে। ইউরি গেলার বিবিসি টেলিভিশনে চামচ বাঁকানো দেখালেন। তাকে ঘিরে রইল সায়েন্টিস্ট এবং ম্যাজিশিয়ান। কেউ কিছু ধরতে পারল না। আমেরিকার এবিসি টেলিভিশন মার্থা নামের 8 বছর বয়সী একটি মেয়েকে নিয়ে 1 ঘন্টার প্রোগ্রাম করেছিল। সে যে কোনো মানুষের দিকে তাকিয়ে মানুষটা কি ভাবছে বলতে পারত। এই মেয়েটি অদ্ভুত একটা কথা বলতো। সে বলতো মানুষের মনের কথা বোঝার ব্যাপারটাই তাকে আয়না সাহায্য করে। ঘরে আয়না না থাকলে সে কিছু বলতে পারে না। সে বলতো পৃথিবীতে যেমন একটা জগৎ আছে, আয়নার ভেতরেও একটা জগৎ আছে। আয়নার মানুষরা পৃথিবীর মানুষের মতোই, তবে তাদের অনেক ক্ষমতা। আয়নার ভেতরের জগতে কোনো পাপ নেই, পৃথিবীতে পাপ আছে। মার্থাকে জিজ্ঞেস করা হলো পাপ কি। উত্তরে মার্থা ভুরু কুঁচকে বলল, পাপ হচ্ছে ঈশ্বরের অন্ধকার। আমার স্ত্রী আয়না কি মার্থার কথার আয়না জগতের কোনো মানবী? আমি তার উত্তর জানি না। তবে আঙ্গুরের মতো আমিও এক রাতে আমার স্ত্রীকে আয়নার ভেতর ঢুকে যেতে দেখলাম। ঘটনাটা এরকম। আয়না তার ঘরে বসেছিল। তার সামনে বড় একটা আয়না। সে এক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে আছে। আমি দূর থেকে তাকে দেখছি। আমার দিকে সে পেছন ফিরে আছে বলে আমাকে দেখছে না। আমি দেখলাম সে আয়না কাছে টেনে নিল, আয়নায় চুমু খেলো এবং চলে গেল আয়নার ভেতর। ব্যাপারটা এত সহজে ঘটলো যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। আমি কোনো রকমে বারান্দায় এসে দাঁড়ালাম। কি আশ্চর্য! বারান্দায় আয়না হাঁটুর উপর মাথা রেখে ক্লান্ত ভঙ্গিতে বসা। সে আমাকে দেখে বলল, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো কারণে কি ভয় পেয়েছো? আমি উত্তর দিলাম না। এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আয়না বলল, বসো এখানে। আমি বসলাম। আর তখনই মনে হলো আমার সামনের জগৎ অদৃশ্য হয়ে গেছে। চোখে স্পষ্ট কিছুই দেখছি না। চলে গেছি অন্য কোনো ভুবনে।
সেই ভুবনের আলো নরম, সবকিছু ছায়া ছায়া, অস্পষ্ট। আমি বললাম, কোথায় আছি? আয়নার গলা শুনতে পেলাম। সে বলল, এই তো আমার পাশে, আমার হাত ধরো। আমি আয়নার হাত খুঁজে পাচ্ছি না, তাকে স্পষ্টভাবে দেখছিও না। আবার বললাম, আমি কোথায়? আয়না বলল, আমরা আয়নার ভেতর চলে এসেছি, এখন থেকে আয়নার ভেতর থাকবো। ভালো হয়েছে না? উল্টো করে লেখা অংশের এখানেই সমাপ্তি। মিসির আলী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উল্টো লেখা দীর্ঘ সময় পড়ার কারণে তার মাথা খানিকটা জট পাকিয়ে গেছে। চারপাশের জগৎ দুলছে, বুক ধকধক করছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে মাথাকে সুস্থির হতে দিতে হবে। মিসির আলী চোখ বন্ধ করলেন। এর মধ্যে ঢুকলো মাজেদ। মাজেদ বলল, স্যার ঘুম গেছেন? মিসির আলী বললেন, না। ঢাকায় কবে যাব স্যার? আজই যাব। আমার স্যান্ডেল কিনে দিব। স্যার মাথা মালিশ কইরা দিমু? না, এখন বিরক্ত করিস না, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছি। চইলা যাব? হ্যাঁ। মাজেদ চলে গেল না, তার সামনে হাঁটাহাঁটি করতে লাগলো। মিসির আলী চোখ বন্ধ করেই বুঝতে পারছে সে এখন কোথায়, যদিও মাজেদ হাঁটছে নিঃশব্দে। এই তো সে এখন জানলার কাছে দাঁড়িয়ে আছে। মিসির আলী চোখ মেললেন। মাজেদ ঘরে নেই, ঘর ফাঁকা। মস্তিষ্ক তাকে বিভ্রান্ত করেছে। মিসির আলী আবারও চোখ বন্ধ করলেন। এই অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে কয়েকটা ছাড়া ছাড়া স্বপ্ন দেখলেন। একটি স্বপ্নে বিশাল আয়নার ভেতর থেকে বাচ্চা মেয়ে বের হয়ে এলো। স্বপ্নে সবকিছুই স্বাভাবিক মনে হয়। আয়নার ভেতর থেকে মেয়ে বের হয়ে আসার ঘটনাটা মিসির আলীর কাছে স্বাভাবিক মনে হলো। বাচ্চা মেয়েটা বলল, আমাকে চিনেছেন? মিসির আলী বললেন, তুমি মার্থা। আমি কোথায় থাকি জানেন? জানি, আয়না জগতে। আমাকে নিয়ে যে বইটি লিখেছে সে বই আপনি পড়েছেন? পড়েছি। বইটার নাম বলুন। বইটার নাম লিটল গার্ল ফ্রম দ্য মিরর। আমি যাই। কোথায় যাবে? যেখান থেকে এসেছি সেখানে যাব। মেয়েটি আয়নার ভিতর ঢুকে গেল। ঘুমন্ত মিসির আলীকে ডেকে তুললেন তরিকুল ইসলাম। তিনি বললেন, চেয়ারে বসে ঘুমাচ্ছেন, এটা কেমন কথা? ভাই সাহেব, শরীরটা খারাপ? মিসির আলী বললেন, শরীর ঠিক আছে। আপনার শরীর মোটেও ঠিক নাই। শরীর ঠিক থাকলে কেউ চেয়ারে বসে ঘুমায় না। আসুন, বিছানায় শুয়ে থাকবেন। মাজেদকে বলছি পায়ে তেল মালিশ করে দেবে। যে কোনো অসুখে পায়ে তেল মালিশ মহা ঔষধ। ভাই, আমি ভালো আছি। আপনি বললে তো হবে না। আমি বুঝতে পারছি সমস্যা আছে। হাত ধরি, উঠেন তো। মিসির আলীকে হাত ধরে উঠতে হলো। উঠে দাঁড়ানোর পরই তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি কিছুক্ষণের জন্য জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে দেখেন বিছানায় শুয়ে আছেন। প্রচন্ড ঠান্ডাতেও তরিকুল ইসলাম পাখা দিয়ে প্রাণপণে হাওয়া করছেন। তরিকুল ইসলামের পাশেই তার স্ত্রী চিন্তিত মুখে দাঁড়িয়ে, ভদ্রমহিলার হাতে পানির গ্লাস। মাজেদ সর্বশক্তি দিয়ে পায়ের পাতায় তেল ঘষে যাচ্ছে। শুধু আয়নাকে কোথাও দেখা গেল না। মিসির আলী বললেন, খুবই বিব্রত বোধ করছি। আপনাদের সবাইকে হঠাৎ চিন্তার মধ্যে ফেলে দিলাম। এখন আমি ভালো আছি, খুবই ভালো। তরিকুল ইসলাম বললেন, কোনো কথা বলবেন না, ডাক্তার এসে পরীক্ষা করবে। ডাক্তার আনতে লোক গেছে। আপনি চোখ বন্ধ করে শুয়ে থাকুন। আপনি অজ্ঞান হয়ে আমার ঘাড়ে পড়লেন। কলিজাটা নড়ে গেল। ভেবেছি আপনি মারা গেছেন। মিসির আলী লজ্জিত ভঙ্গিতে হাসলেন। তরিকুল ইসলাম বললেন, মন্দের মধ্যে একটা ভালো খবর শুনেন। নবীনগর থেকে পাবদা মাছ নিয়ে এসেছে। আগেই খবর দিয়ে রেখেছিলাম, আজ এনেছে। খাওয়ার দরকার নেই। এই মাছ চোখে দেখাও শান্তির ব্যাপার। এক একটা মাছের সাইজ বোয়াল মাছের কাছাকাছি। ঠিকমতো রাখতে পারবো কিনা চিন্তায় অস্থির হয়ে আছি। তরিকুল ইসলাম সাহেবের স্ত্রী বললেন, মাছের কথা এখন বাদ থাকুক। তরিকুল ইসলাম বললেন, বাদ থাকবে কি জন্যে? এত বড় পাবদা মাছ তুমি তোমার জন্মে দেখেছো? সেই মাছের গল্প করব না তো কি গল্প করব? তোমার বাপের বাড়ির গল্প করব?
তোমার এক ভাই যে ঘুষ খেয়ে জেলে গেছে সেই গল্প? এইসব কি কথা? মিথ্যা বলেছি? মিথ্যা বললে মাটি খায়, আর যদি সত্যি বলে থাকি তুমি মাটি খাবে। মিসির আলি চোখ বন্ধ করলেন। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়াই উত্তম। ঘরে মনে হয় আয়না ঢুকেছে। মিষ্টি ঘ্রাণ পাওয়া যাচ্ছে, কদম ফুলের ঘ্রাণ। তরিকুল ইসলামের হইচই থেমেছে। তার স্ত্রী মনে হয় কাঁদছেন, কান্নার আওয়াজ আসছে। আয়না বলল, বাবা মা, তোমরা দুজনেই ঘর থেকে যাও, উনার ভালো ঘুম দরকার। আরাম করে কিছুক্ষণ ঘুমালেই শরীর ঠিক হয়ে যাবে। আমি আছি উনার পাশে। মাজেদ, তুমিও যাও, পায়ের তেল ঘষতে হবে না। তুমি যেভাবে তেল ঘষছো মনে হচ্ছে পায়ের চামড়া ঘষে তুলে ফেলবে। মিসির আলি চোখ মেললেন। তরিকুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে চলে গেছেন। মাজেদ চলে যাচ্ছে। আয়না দাঁড়িয়ে আছে। তাকে এখন ইন্দ্রাণীর মতো লাগছে। আয়না বলল, স্যার, আমি আপনার কপালে হাত রেখে বসে থাকব, আপনার ভালো লাগবে। আয়না কপালে হাত রাখলো। কি ঠান্ডা হাত! ঘুমে মিসির আলির চোখ বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে তিনি আলস্য ও আরামের আশ্চর্য এক জগতে ঢুকছেন। স্যার, বলো আয়না, আপনার ছাত্র এসেছে, খবর পেয়েছেন? পেয়েছি। আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন শুনে সে কি যে ভয় পেয়েছে! এরকম ভয় শুধু পশুরাই পায়, মানুষ পায় না। পশুরা মানুষের চেয়ে বেশি ভয় পায়? জি স্যার, ওরা ভয়ঙ্কর এক ভয়ের জগতে বাস করে। তুমি ওদের মনের কথা বুঝতে পারো? না, ওদের মনে ভয়ের বাইরে তেমন কোনো আবেগও অবশ্য নেই। অনেক মানুষের মনের কথাও আমি ধরতে পারি না। কি ধরনের মানুষ? নিম্ন শ্রেণীর মানুষ। ওরা পশুর মতোই। স্যার, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে কথা বলতে আমার ভালো লাগছে। তাহলে কথা বলুন। তুমি কথা বলো, আমি শুনি। আয়না বলল, আপনার ছাত্র প্রায়ই আমাকে বলতো পৃথিবীটা মায়া ছাড়া কিচ্ছু না। পৃথিবী কি মায়া? আমাদের চারপাশে যা ঘটছে সবই মায়া। মিসির আলি বললেন, সাধু সন্ন্যাসীরা এরকম বলেন, এখন বিজ্ঞানীরাও বলছেন। আয়না বলল, বুঝিয়ে বলবেন? মিসির আলি বললেন, তুমি আমার মাথার কাছে বসে আছো। আমি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তোমার উপস্থিতি বুঝতে পারছি। চোখ দিয়ে দেখছি, তোমার গলার স্বর শুনছি, ঘ্রাণ পাচ্ছি এবং স্পর্শ করেও জানছি। আমার ব্রেন পঞ্চ ইন্দ্রিয় থেকে আসা সিগন্যালকে ব্যাখ্যা করছে তোমার উপস্থিতি হিসেবে। সব সিগন্যালই কিন্তু ইলেকট্রিক্যাল। আয়না বলল, ব্রেন তো সিগন্যাল পাচ্ছে যে আমি আছি, তাহলে আমি মায়া হব কেন? মিসির আলি বললেন, তুমি স্বপ্ন দেখো না? জি দেখি। স্বপ্নেও ব্রেন সিগন্যাল পায় বলেই দৃশ্য দেখে। আমরা কিন্তু স্বপ্নকে বলি মায়া। হ্যাঁ বলি। সব যদি মায়া হয় তাহলে জাগ্রত অবস্থায় যা দেখছি তাও মায়া, ঠিক না? ঠিক। আমরা পৃথিবী দেখি 7 রঙে, একটা গরু দেখে সাদা কালো। তাহলে তুমি বলো, আমাদের জগৎ কি রঙিন না সাদা কালো? আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পারছি। এখন এই দাঁড়াচ্ছে না রঙের ব্যাপারটাও মায়া? জি। তুমি নিজেকে অতি রূপবতী হিসেবে মাঝে মাঝে দেখাও। ব্রেনের ইলেকট্রিক সিগন্যাল প্রভাবিত করে এটা করো, সেটাও মায়া। তেমন রূপবতী তুমি না। স্যার, ঘুমিয়ে পড়ুন। মিসির আলি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লেন। ডাক্তার চলে এসেছে। আয়না বলল, ডাক্তার সাহেব, আপনি অপেক্ষা করুন, বারান্দায় বসুন, চা খান। স্যার ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে তাকে ডিস্টার্ব না করাই ভালো। মিসির আলি স্বপ্ন দেখছেন। স্বপ্নে আয়না মেয়েটি তার সঙ্গে কথা বলছে। স্যার, আপনি কি আমাকে চিনেছেন? হ্যাঁ চিনেছি, তুমি আয়না। আমি কোথায় থাকি জানেন? এখানেই থাকো? না, আমি থাকি আয়নার ভেতর। মাঝে মাঝে আয়না থেকে বের হয়ে আসি। ভালো তো? হ্যাঁ, খুব ভালো। আমি যখন আয়নার ভেতর থাকি তখন খুব ভালো থাকি। ভালো থাকাটা জরুরি, আর কিছুই জরুরি না। আমি একটা মায়া, তাই না স্যার? হ্যাঁ, শুধু তুমি একা না, আমরা সবাই মায়া। একজনকেও সে মায়া তৈরি করেছেন। স্যার, কেন করেছেন? আয়না, আমি জানি না।
স্যার, আমি এখন আয়নার ভেতর ঢুকে যাব, আর কেউ আমাকে পাবে না, আপনি ঘুমান। মিসির আলি ঘুমোচ্ছেন। ঘুমের মধ্যে শুনছেন অনেক দূরে কোথাও অপূর্ব সঙ্গীত হচ্ছে। সে সঙ্গীত কি আয়নার ভেতর হচ্ছে? মিসির আলির ঘুম পাতলা হয়ে এসেছে। তিনি এখন আছেন নিদ্রা এবং জাগরণের মাঝামাঝি। এই সময়টাও অদ্ভুত। তখন অদ্ভুত সব ঘটনা ঘটে। কেকুল নামের এক বিজ্ঞানী এই স্বপ্ন দেখলেন, একটা সাপ বারবার তার লেজ কামড়ে ধরছে এবং ছেড়ে দিচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন কেউ একজন তাকে বেঞ্জিনের রিং স্ট্রাকচার বুঝিয়ে দিচ্ছেন। তার ঘুম ভাঙল। তিনি কাগজে বেঞ্জিনের স্ট্রাকচার লিখলেন। আরেক রাশিয়ার বিজ্ঞানী স্বপ্নে পেলেন পিরিয়ডিক টেবল। মিসির আলিও কি কিছু পাবেন? তিনি অস্পষ্ট গলায় ডাকলেন, আয়না, আয়না। স্যার, আমি আপনার পাশেই আছি। তুমি আমার ছাত্রকে খবর পাঠাও, সে যেন চলে আসে। আয়না বলল, আমি তাকে খবর পাঠিয়েছি। মিসির আলি বললেন, আমি তোমার রহস্যের সমাধান করতে চাচ্ছি। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি একা পারছি না। আয়না বলল, স্যার, আমি সাহায্য করব। ডাক্তার একজন না, দুজন এসেছেন। একজন এমবিবিএস ডাক্তার আর একজন হোমিওপ্যাথ। তরিকুল ইসলাম জানালেন কবিরাজ রোহিণী বাবুকে খবর পাঠানো হয়েছে, উনিও চলে আসবেন। ত্রিমুখী চিকিৎসা হবে। তার প্রেশার মাপা হলো, সুগার মাপা হলো, সবই নর্মাল। মিসির আলি বললেন, আমি খুব ভালো আছি। হঠাৎ মাথা চক্কর দিয়ে উঠেছে, এর বেশি কিছু না, আপনারা ব্যস্ত হবেন না। তরিকুল ইসলাম বললেন, দুই ডাক্তারকেই রাত 10টা পর্যন্ত থাকতে হবে। একবার যার মাথা চক্কর দিয়েছে আরও একবার দিতে পারে। আপনারা বিশ্রাম করেন, খাওয়া দাওয়া করেন। এমন পাবদা মাছ খাওয়াবো, মৃত্যুর সময় মনে হবে পৃথিবীতে কি জিনিস খেয়েছি। এক একটা পাবদা বোয়াল মাছের চেয়েও বড়। আপনারা বলেন মারহাবা। দুই ডাক্তারই আনন্দিত গলায় বললেন, মারহাবা।